This video is sponsored by 221B Harrison Road YouTube channel. বাংলার ভূত, বাংলার ভয়। নমস্কার, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল থ্রিলার ল্যান্ড। এইবার আমরা নিয়ে এসেছি একটা নতুন গল্প। আজকে তোমাদের জন্য থাকছে মীনাক্ষী সেন শর্মার লেখা ভুলাই। গল্প শুরুর আগে বলে নিই, আমাদের সমস্ত গল্পের আপডেটস পেতে সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটা, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে দিও। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য আসলেই একটা অনুপ্রেরণা। আর আমাদের আর্থিকভাবে সাহায্য করতে ডোনেট করতে পারো কমেন্ট বক্সের সুপার থ্যাঙ্কস অপশনের মাধ্যমে। আর দেরি নয়, চলো শুনি আজকের গল্প, মীনাক্ষী সেন শর্মার কলমে ভুলাই। ঘটনাটা শুরু হয়েছিল নিতান্তই সামান্যভাবে। অফিস থেকে ফিরে এক কাপ চা নিয়ে সবে সোফায় বাবু হয়ে বসেছি, আওয়াজটা কানে এলো। ঠুং ঠুং ঠুং, মানে ওই গায়ে গা লাগানো সব পুরনো বাড়ি, জানালার উল্টো দিকে পুলি পিসির ঘর থেকে মাঝে মধ্যেই রাত বিরেতে পান ছেঁচার যেমন আওয়াজ আসে, ঠিক তেমনি ফাঁকা ঘরটা গম গম করছে আওয়াজে, ঠিক যেন ঘরের কোনায় বসে কেউ পান ছেঁচছে। পুলি পিসির ঘরটা ওদিকেই। পায়ে পায়ে এগিয়ে গিয়ে কি মনে হতে দড়াম করে জানলাটা খুলে দিলাম। ও বাড়ির জানলাও খোলা। পুলি পিসি ঠিকই হামানদিস্তা নিয়ে বসেছে, কিন্তু কি আশ্চর্য, শব্দটা বাড়ার বদলে হুট করে কমে গেল সঙ্গে সঙ্গে। জানলা খোলার শব্দে পুলি পিসি মুখ তুলেছিল। আমার ভ্যাবা চাকা খাওয়া মুখখানা দেখে বলল, কি রে শুনো, এই ভর সন্ধেবেলায় ড্রেনের পাশে জানলাখানা খুললে যে বড়, মশায় টিকতে পারবি? কথাটা সত্যি। নেট লাগাবো করেও লাগানো হচ্ছে না। একা মানুষের সব দিকে সামাল দিয়ে চলা দুষ্কর। পুলি পিসি থামেনি। ঘরে বোধহয় আর কেউ রয়েছে, তার সঙ্গে বকেই যাচ্ছে আলফাল। এতক্ষণে খেয়াল হলো পিসিকে যেন অন্যরকম লাগছে না। বললাম, চুলে রং করালে নাকি পিসি? থমকে ঘাড় ফিরিয়ে মাথার ঘোমটাটা আরও এক বিঘত টেনে পিসি বলে উঠল, মরণ, কি যে বলিস শোনো, এই নাকি আমার চুলের রং মাখার বয়স। জানলাটা বন্ধ কর দেখিনি, নইলে রাতে ঘুমোতে পারবি নে বাচ্চা, এই বলে দিলুম। এরপর জানলা বন্ধ না করলে চলে না। খটকাটা কিন্তু রয়েই গেল। পিসি রমন নুনে কাঁকড় মেশানো চুলগুলো হাত দশেক দূর থেকেই কেমন মেটে খয়েরি দেখালো। স্পষ্ট দেখলামও, রং করে লুকাবার কি আছে ভেবে পেলাম না। তবে পরের ঘটনাটা ঘটল সেই রাত্রেই। ঘুম আসছিল না। সেই সন্ধ্যাবেলার ড্রেন ফেরত মশাগুলোই কিনা জানি না, তবে কিছু একটা বড্ড কামড়াচ্ছিল। মশারির ভিতরেও প্রাণপণ দাঁত মুখ খিঁচিয়ে পা চুলকাচ্ছি। হঠাৎ অন্ধকারে কে যেন বলে উঠল, বলেই চটাপট মশা মারার আওয়াজ। একা থাকি, কাঠ হয়ে শুয়ে রইলাম। আওয়াজটা বাথরুম থেকে আসছে। হ্যাঁ, ছিটকিনি তো আমি নিজে হাতে বাইরে থেকে লাগিয়ে তবে শুতে এসেছি। কি জানি, হাত বাড়িয়ে বেড সুইচটা টেপার কথাও মনে এলো না। শেষে বন্ধ বাথরুম থেকে ফ্লাশ টানার আওয়াজ শুনে ভয়ে ভয়ে আলোটা জ্বাললাম। দিব্যি ফটফটে সাদা ঘর, কোনো ভূত প্রেত আততায়ী ছুটে এসে ঝাঁপিয়ে পড়েনি দেখে নিশ্চিন্ত হয়ে মশারি তুলে পা টিপে টিপে বেরোলাম। কোন হতভাগা চুরি করতে এসে পেট খারাপ করে আমার শান্তির ব্যাঘাত ঘটালো, তদন্ত করে দেখতে হবে। আলনার পাশ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া কেসি পালের টিঁকসই ছাতাটা মুঠোয় ভরে বাথরুমের কাছে এসেই এক গাল মাছি। দরজা তো সেই বাইরে থেকেই ছিটকিনি দেওয়া। এতক্ষণে একটু ভয় ভয় করতে লাগলো।
ভূত প্রেত নাকি? ঠাকুরদার আমলের পৈতৃক বাড়ি, আজন্ম আছি, অস্মিনকালেও এই সব উপদ্রব দেখিনি বাবা। ছিটকিনি খুলে বাথরুমে ঢুকলাম। সদ্য ফ্লাশ করা সিস্টেমে কল কল করে নতুন জল ঢুকছে। ঘরে তেমনই বদখত গন্ধ। যে এসেছিল তার পেটের অবস্থা বিশেষ সুবিধের নয়। বাথরুমের একমাত্র ছোট্ট জানলাটা গড়ার দেওয়া কাঠের পাল্লা চেপে বন্ধ। না, ওই পথেও গোয়েন্দাগিরি করে কোনো লাভ নেই। অবশেষে শুয়েই পড়লাম গিয়ে। ঘুমটাও এসে পড়ল তাড়াতাড়ি। সকাল সকাল বাজারে গিয়ে দেখি জনার মাছের দোকানে কি নিয়ে যেন বিস্তর খেঁচামেচি চলছে। পথ চলতি ভিড় দাঁড়িয়ে পড়ে এমন অবস্থা। মোড়ের নতুন ফ্ল্যাটের চৌধুরী বাবু প্রায় জনাকে তো এই মারেন তো সেই মারেন। কালকের 900 টাকা কেজির গলদা চিংড়ি খেয়ে নাকি বাড়ি শুদ্ধ লোকের পেট খারাপ। কাল সারা দিন সারা রাত হাতের জল শুকাতে পায়নি। সারা রাত শুনে আর চোখে একবার চৌধুরী সাহেবকে দেখলাম। ভদ্রলোকে দেখেই কেমন একটা মনে হলো যে উনি বাথরুম থেকে বেরোনোর পর ওই স্থানে সঙ্গে সঙ্গে ঢোকা খুব কঠিন কাজ। খুঁটিয়ে দেখছিলাম, হঠাৎ নজরে পড়ল ফিনফিনে পাঞ্জাবির তলায় চৌধুরীর পেশিতে যেন সাপ খেলছে। বেজায় অবাক হলাম। কথাবার্তা তেমন না হলেও রোজ সকালে তো বাজারে যেতে আসতে দেখেছি ভদ্রলোককে। নিতান্তই ছাপ ওষা বাঙালি সুলভ ভুঁড়ি সর্বস্ব চেহারা। এমন পেশিবহুল রূপ তো নজরে পড়েনি কখনো। মাথাতেও যেন গড়পড়তা দিনের থেকে অন্তত আধ হাত লম্বা ঠেকছে ভদ্রলোককে। হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাড়ির দিকে হাঁটা লাগালাম। কিন্তু অদ্ভুতের তো সেই শুরু। সেদিন সন্ধ্যায় ক্যারামের আড্ডায় আমার গল্প শুনে ছেলেদের দলে হাসির হুল্লোড় ছুটল। প্যাঙা তো পেট চেপে গড়িয়ে পড়তে পড়তে বলল, তুমি ওরা শোনো দা, শেষে একলাপে ভূতে তোমার বাড়িতে এগিয়ে দিয়ে গেল। আরো ঘরকুনো হয়ে থাক, এরপর ভূতে খাটের ওপর কীর্তি করে রেখে যাবে দেখবে। কত বলি, রোজ সন্ধ্যেবেলায় ক্লাবে আয়, একটু তাস ক্যারাম খেল। আমাদের সঙ্গে এতবার বলেও তো দীঘাটা গেলি না। আরে এত বোকাশোকা হয়ে থাকলে আজকালকার দিনে চলে না। শুনো, পাড়ায় একটু মেশ, কারোর খোঁজ খবর রাখিস তুই। এবার চিত্ত জ্ঞান দিল। গা জ্বলে যায় আমার। খোঁজ খবর মানে তো ওই যে পরনিন্দার পরচর্চা। সে আর মুখ ফুটে বললাম না। এবার আর একটা লোকও অন্যের ভালো দেখতে পারে না। দেখিনি কি আর জ্ঞান দেয়া স্তক। কিন্তু এদেরকে অযথা চটিয়ে লাভ নেই। মাঝে মধ্যে এসে বসতে হয়, মাথা চুলকে হেঁ করে চলে এলাম। পরের 2 দিন কিছুই হলো না, সেই থরবড়ি খাঁড়া। প্রথম দিকের ঘটনাগুলো প্রায় ভুলতে বসেছিলাম। অফিস থেকে ফেরার পথে কয়েকটা গল্পের বই কিনে এনেছিলাম। রাত্রে খেয়ে দেয়ে 1 কাপ চা বানিয়ে সেগুলো নিয়ে জম্পেশ করে বসার ঘরের সোফায় পা তুলে বসেছি। চোখের কোণা দিয়ে দেখে মনে হলো কি যেন একটা বারান্দার দিকে নড়ছে। হ্যাঁ, এদিকেই আসছে যেন। অতটা ভাবিনি, অজান্তেই মুখ তুলে চেয়েছিলাম। আমার হতবাক চোখের সামনে দিয়ে কারু ভিলার গগন জেঠু খালি গায়ে পাজামার দড়ি হাতে গম্ভীর মুখে ঘরের এপাশ থেকে ওপাশ চলে যাচ্ছিলেন। আমার হাত থেকে কাপ পড়ে যাওয়ার আওয়াজে থমকে আমার দিকে তাকালেন। আমার অবস্থা তখন তথৈবচ। গগন জেঠু পাড়ার নামকরা বদমেজাজি লোক, তাই এত রাত্রে আমার বদ্ধ ঘরে তার নিরাসক্ত আবির্ভাবের কারণ ভেবে পাচ্ছিলাম না।
যদ্দূর জানি এই ভদ্রলোক বহাল তবিয়াতে বেঁচেও আছেন। বসে বসে এত কিছু ভাবছি, গগন জেঠুর দিকে তাকিয়ে হাড় হিম হয়ে গেল। বুড়োর চোখ দুটো ওরকম সাহেবদের মতো নীল কেন? গায়ের রঙও বেশ কয়েক পোঁচ ফর্সা ঠেকছে যেন। না না না, ঘরের আলোর কারসাজি নয়। ফর্সা হাতে নীল শিরা উপশিরা স্পষ্ট দেখতে পাচ্ছি। অথচ আমাদের আবাল্য চেনা গগন জেঠু, যাকে বলে গাত্রবর্ণে স্বয়ং কেষ্ট ঠাকুরের দোসর। জ্বলন্ত চোখে একবার মেপে নিয়ে জেঠু বসার ঘর পেরিয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। মুহূর্তখানেক পরে সাহস করে আমিও একবার গিয়ে দেখি, না, রান্নাঘরে তো কেউ নেই, কিচ্ছু নেই। গ্যাস ওভেনের পেছনের খোলা জানলাটা দিয়ে বাইরে তাকালাম। রাস্তার ওপারে জলজল করছে কারুভিলার গেটের লাইট। আমার সোফার পায়ের কাছে তখনও মেঝে ভাসাচ্ছে ওই ভাঙা কাপটা। কি খেয়াল হলো, গায়ে জামাটা গলিয়ে সোজা কারুভিলার গেটের কাছে গিয়ে দাঁড়ালাম। একটা হেস্ত নেস্ত করতেই হবে এবার। দূর দাঁড়িয়ে 3 তলায় উঠে বেলটা বাজাতে একটু বুক কাঁপলো বটে, কিন্তু দরজা খুলে নীল চক্ষু সাহেব মুখ গগন জেঠুকে দেখে স্রেফ বোবা হয়ে গেল। এত রাতে কি চাই? বাঁচখাই গলাটা দেখলাম একই আছে। আমি আমতা আমতা করে কি বলবো ভেবে না পেয়ে দুম করে বলে ফেললাম, জেঠু, কোথাও ঘুরতে গিয়েছিলেন নাকি? না মানে বাইরে গাড়ি দেখলাম, মনে হলো মানে মানে গায়ের রংটা কীরকম ফর্সা ফর্সা, ঘুরতে গিয়ে ফেসিয়াল বুঝি, মানে ওই চোখে কন্ট্যাক্ট লেন্স। রাত দুপুরে বেল টিপে ইয়ার কি হচ্ছে? গাঁজা ভাঙের নেশা করো নাকি হে ছোকরা? এই এই এই, তপেশের ছেলে না তুমি? ছি 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 ছি, কালে কালে পাড়াটা উচ্ছন্নে যাচ্ছে। চেঁচামেচিতে পাশের ফ্ল্যাট থেকে লোক জড়ো হওয়ার আগেই কেটে পড়ব ভাবছি, তখনই বুড়োর পাশ দিয়ে আর একটা মুখ উঁকি দিল। গগন জেঠি বললেন, বাড়ি যাও শুনু, এসব করা কি তোমার শোভা পায় বাবা? বাড়ি যাও। কি করলাম বুঝতে না পেরে ভয়ানক লজ্জিত মুখ নিয়ে নিচে নেমেছি। দেখি রাস্তার ধারে বাইকের ওপর ভর দিয়ে প্যাঙা আর সমরে আড্ডা দিচ্ছে। আমাকে দেখেই দুজনে ছুটে এলো। কি নিয়ে হচ্ছিল রে? সমু চোখ নাচায়, আমি আগাগোড়া বলেই ফেললাম সবটা। দুজনে একবার মুখ চাওয়াচাই করলো। তারপর প্যাঙা সমুর দিকে তাকিয়ে বলল, কোনটা গো? সেই কেসটা? তোরাও লক্ষ্য করেছিস? গগন জেঠুর ওরকম মিশকালো রং, রাতারাতি দুধে আলতা। হ্যাঁ, আর ওই চোখের রংটা দেখলি? সেদিন পুলি পিসির মাথায় অমন খয়েরি চুল দেখেই আমার। আরে তোর কেসটার কথা বলছি। পুলি পিসির তো সারা জীবনই কটা রঙের চুল, সেই তোর মনে নেই? ছোটবেলায় পিসির বিয়ের সময় মায়েরা ওই মাথায় কলপ করে দিয়ে বলেছিল যে বিয়ের কনের নাকি ওরকম কটা চুল বিচ্ছিরি লাগে। তারপর আমরা ছোটরা সেই বেঁচে যাওয়া কলপ মুখে মেখে ভূত সেজে ওরে ঠ্যাঙানি খেয়েছিলাম। তুইও তো ছিলি। হ্যাঁ গো সুনদা, তুমি বেল বাজিয়ে বুড়োর মুখের ওপর ওসব বলে এসছো নাকি? যা করেছো না মাইরি। বুড়োকে সেই যে ছোটবেলায় খাপাতাম, গগন জেঠু, সাহেব লোক, সাদা গরু, নীল চোখ। কতদিন সে এসব শোনেনি নিশ্চয়ই। আজকালকার বাচ্চারা তো আর এসব করে না। তুমি গগন বুড়ো জওয়ানির দিন ফিরিয়ে আনলে গো সুনদা। হ্যাঁ, তুমি ভাই গুরুদেব, একদম বেল বাজিয়ে। মাথাটা কেমন যেন ঘুরছিল। কোনো রকমের টলতে টলতে বাড়িমুখ হচ্ছি, কনুইয়ে হ্যাঁচকা টান খেয়ে দাঁড়িয়ে পড়লাম। যুধিষ্ঠির, মানে গলির মধ্যে বাবার স্ত্রীর দোকান, এখন ওই সামলায়। তুমি ভুল বলনি গো সুনুদা। গগন জেঠু তো কাল পর্যন্ত কালোই ছিল, একেবারে মিশমিশে কালো। আর ওই পুলি পিসি তো আমি এসে দেখি পাকা চুল দেখছি, তাও কদম ছাঁট। পরশুদিন ওই সামনের ফ্ল্যাটে কাপড় দিতে গেছি, উল্টো বাড়ির বারান্দায় পিসি রোদ পোয়াচ্ছিল। হঠাৎ ঘুমটা গেল খসে, দেখি বিলিতি সিনেমার হিরোইনদের মতো এদিকে লম্বা, ওদিকে টেরা বেঁকা কায়দায় করা চকচকে খয়েরি চুল। এদিক ওদিক তাকিয়ে টুপ করে আবার কপাল পর্যন্ত ঘোমটা টেনে নিল।
আমি হাঁ করে দেখছি বলে ফ্ল্যাট কাকিমা কি ধ্যাতানিটাই আমায় দিল, বলে বুড়ি মানুষটাকে এমন খাবি খেয়ে দেখছো কেন বাছা? ওকে দেখোনি নাকি কখনো? আর এ কজনই নয়, আরো আছে। পাড়ার লোকজন সব বদলে যাচ্ছে সোনুদা। মাথাটা ধরে যাচ্ছিল। যুধিষ্ঠির ছেলেটা এমনিতে বড্ড গোপে। সাদামাটা ঘটনাকে রোমহর্ষক করে পরিবেশন করাটা যে একটা আর্ট, সেটা যুধকে দেখে শেখা যায়। কিন্তু আজ নিজেকে পাগল না ঠাউরালে ওর কথাগুলো না না না। ঘরে এসে এক পেট জল খেয়েই শুয়ে পড়েছিলাম। কালকে অফিস নেই, তাই বাঁচোয়া। মনে হচ্ছে জ্বর টর আসছে। কলিং বেলের আওয়াজে চটকা ভেঙে গেল। মাথার পাশের দেওয়ালে ঘড়িতে রাত 10:30। এমন কিছু রাত নয় যদিও, তবু এই কদিনের যা অভিজ্ঞতা, বাপরে। হাতে সেই ছাতা বাগিয়েই দরজাটা খুললাম। সামনে বিনয়দা আর অমিতাদি। আমার হাতের ছাতাটা দেখে দুজনে দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসল। আমি তড়িঘড়ি ওটাকে রেখে বললাম, আরে এত রাত্রে, এসো এসো, ভেতরে এসো। বিনয়দারা এপাড়ায় সবে বছর 2 হলো এসেছে। স্বামী স্ত্রী মাঝে মধ্যেই আমার বাড়িতে গল্প গাছা করতে আসে। বই, সিনেমার গল্প, বিনয়দা থিয়েটারে গল্প। এতদিনেও মানুষ দুটোকে অন্যের জীবন নিয়ে অহেতুক কৌতূহল দেখাতে দেখিনি, তাই আমিও অকুণ্ঠে মিশতে পারি। মনে একটু বল পেলাম, এদের কি জানানো যায় ব্যাপারটা? বাবা শুনু, এত ভয়! একেবারে ডাকাত তাড়ানোর হাতিয়ার নিয়ে দরজা খুললি যে। সত্যি বাবা। আজ আর ঘরে ঢুকবো না, বুঝলি? কাল টুপুরের 5 বছরের জন্মদিন, এবারে একটু বড় করেই করছি। তো বিকেল বিকেল চলে আসিস, ঠিক আছে? ভাগ্নে কিন্তু ওয়েট করে থাকবে। আর এবারে একটা দরজায় আইহোল লাগা। পাড়ার সবাই থাকবে না? ওই আর কি। কেন বলতো, কারোর সঙ্গে কিছু হয়েছে নাকি? না না, আমি বিকেল নাগাদ পৌঁছে যাব। গুড নাইট। একটু হতভম্ব হয়েই চলে গেল ওরা। কিন্তু আমার মাথায় তখন অন্য চিন্তা। বিনয়দার অমন সুন্দর গোঁফ জোড়াটা কোথায় গেল? অমিতাদির গলার স্বরটা কি বরাবর এতটাই ঋণঋণে ছিল? মানে ঠিক আছে, যদিও গোঁফ কাটা ব্যাপারটা একটা সাধারণ ঘটনা, হতেই পারে। নেই থেকে আছে হয়ে গেলে বরং চিন্তার কথা ছিল। হয়তো এতদিনেও অমিতাদি এইরকমভাবে কলকলিয়ে হাসেনি বলে গলার স্বরাজ অন্যরকম ঠেকছে। কি জানি, হাবিজাবি নানান কথা ভাবতে ভাবতে ঘুমাতে গেলাম। হাবিজাবি ভাবতে ভাবতেই পরদিন সকালে পাড়ার দোকানে বাচ্চাটার জন্য একটা গিফট কিনতে গেলাম। একটা ছোট ক্যারম বোর্ড বগল দাবা করে নিয়ে আসছি। স্ত্রীর দোকানে গিয়ে দেখি একটা তাল ঢ্যাঙা মাঝবয়সী লোক উনুনে আঁচ ধরাচ্ছে। এগিয়ে গিয়ে শুধালাম, যুধ কই? আমি যুধ। লোকটা না তাকিয়েই জবাব দিল। তারপর উঠতে উঠতে আমাকে দেখে বলল, শুনু ভাই, সকাল সকাল কাপড় আনতে যাব আজ। আমি কাঁপতে কাঁপতে রাস্তার ছোট্ট নিচু দোকানটায় উঁকি দিতে দিতে বললাম, কাল রাত্রেও এই দোকানে? কাল রাতে দোকান বন্ধ ছিল। আগের 7 দিনই আমরা দেশের বাড়ি গিয়েছিলাম। তুমি বাড়ি যাও শুনু ভাই, আমি কাপড় নিতে পরে আসছি। কি হয়েছে রে যুধ? কল্লা শুনে ভেতর থেকে বুড়ো রামধুন বেরিয়ে এসেছে। মাথায় তার কোঁকড়া শক্তপোক্ত কালো চুল, চেনা পাটনাই মুখে, স্পষ্ট নতুন আফ্রিকান আদল। পিছাতে পিছাতে দৌড় মারলাম। হাঁপাতে হাঁপাতে কোনো রকমে ঘরে ঢুকেই ছিটকিনি তুলে দিয়েছি। পাড়ায় ঠিক আর কতজন আসল মানুষ আছে? যারা আছে তাদের কি চোখে পড়ছে না এগুলো? এতগুলো বেজায় গন্ডগোল, মানে চেহারায় গন্ডগোল, সম্পর্কের গন্ডগোল।
নতুন মাঝবয়সী যুদো আমাকে সুনুদা না বলে সুনু ভাই ডাকছে। আমিও কি এখন থেকে ওকে যুধো দা বলবো? সমষ্টিগত স্মৃতি পাল্টাচ্ছে, ইতিহাসও। আমিও থেকে থেকে ধন্দে পড়ে যাচ্ছি। পুলিপিসির বিয়েতে কলপ মেখে ভূত সাজার আলতো স্মৃতি উঁকি মারছে। গগন জেঠুর ছড়াটাও একটু চেনা চেনা ঠেকছে না। না, কালকে রোববার, একবার ডক্টর পাকড়েশিকে দেখিয়ে আসলে হয়। মায়ের যাওয়ার পর উনি না থাকলে। শুনু, এই শুনু, আরে দরজাটা খোল। কলিং বেল নয়, দুম দুম করে দরজা ধাক্কানোর আওয়াজ। চিত্তর গলা। কিরে, ঘুমোচ্ছিস নাকি ভর দুপুরে? দরজার ফাঁক দিয়ে মুখ বাড়িয়ে বললাম, কি ব্যাপার? চিত্ত আমার পাশ কাটিয়ে ঘরে ঢুকে এসে বলল, ঝটপট দরজাটা বন্ধ কর, জরুরি কথা আছে তোর সাথে। আমার ঘরের লাগোয়া ছোট্ট বারান্দাটায় শতরঞ্জি পেতে বসেছি দুজনে। সামনে একটা পোড়ো জমি। কেন কে জানে এখানে এখনো ফ্ল্যাট বাড়ি ওঠেনি। 2 কাপ চা একটা স্টিলের থালায় সামনে রাখা। ছোটবেলায় চিত্ত যখন স্কুল থেকে সরাসরি চলে আসতো আমার বাড়ি, 2 বেস্ট ফ্রেন্ডের জন্য এভাবেই থালায় ফলমূল কেটে সাজিয়ে দিত মা। বাইরের ঝাঁ ঝাঁ রোদে ফাঁকা জমিটার দিকে তাকালে চোখ জ্বালা করছে। জনশূন্য ঝিম ধরা দুপুর। বারান্দার দেওয়ালে ঠেস দিয়ে চিত্তর দিকে তাকালাম। চিত্ত থম মেরে বসে আছে, চায়ের কাপ ছোঁয়নি। যেন কি বলবে ভেবে পাচ্ছে না। ওর হাতে কাপটা ধরালাম। বল। শুনু রে, সেদিনকে ক্লাবে সবার সামনে তোকে বলতে পারিনি। তুই জানিস না, ক্লাবেও অনেকে বদলে গেছে। ওরা নজর রাখে সব সময়। আমাদের পাড়াতে ভুলাই ঠকেছে। তোর কি মাথা টাথা খারাপ হলো? ভুলোয় পেয়েছে বলছিস? ভুলোয় তো শুনেছি মানুষকে পায়, সে রাস্তা না চিনতে পেয়ে ঘুরে ঘুরে মরে। এইসবই তো লেখা থাকে গল্পের বইতে। আজ তো পাড়াটাকে ভুলোয় পায় কি করে? আরে ভুলাই, ঠাম্মা ছোটবেলায় গল্প বলতো, তোর মনে নেই? তুইও তো শুনেছিস। রূপকথার গল্প, লোডশেডিংয়ের সময় কত ভয়ের গল্প, ঠাম্মার বলা সেই গল্প তোর মনে নেই? একটা লোক বিদেশে বাণিজ্য করতে যায়, তারপর ফিরে এসে দেখে সব বদলে গেছে। বউ, বাচ্চা, মা, বাবা, গ্রামের লোক সবকটা মানুষই বদলে গেছে। অনেকটা আসল মানুষের মতো দেখতে, কিন্তু একটু যেন আলাদা। লোকটা প্রথম প্রথম বুঝতে পারে না, তারপর দেখে আগের ঘটনা তার যেমন যেমন মনে আছে সেসব অন্যদের মধ্যে ঘটেইনি। কিন্তু তখনও অন্য মানুষগুলোকে মানুষ না মনে করার কোনো কারণ ঘটেনি। তারপর একদিন রাতে দেখে বুড়িমা উনুন থেকে জ্বলন্ত কয়লা তুলে কর্মুড়িয়ে খাচ্ছে, আর ওর ছোট্ট ছেলেটা হাঁড়িতে সেদ্ধ হতে হতে খিলখিল করে হাসছে আর টেনে টেনে সুর করে ছড়া কাটছে। কি ভয় পেয়েছিলাম সেই গল্পটা শুনে, বাপরে বাপ! ভুলে গেলাম কি করে? ভুলাই ঢুকেছিল ওই গ্রামে। ঠাম্মা বলতো সেসব গ্রাম, পুকুর, ধান জমি, ঝিঝি ডাকা বাঁশঝাড়, ধুধু মাঠের মাঝে এক ঠেঙে তাল গাছ আজ এখানে না থাকলেও একসময় ছিল। আর ছিল কত জানা অজানা ভয়। শহরের মাঝে সেসব গ্রাম দেশ মুছে গেলেও তারা এখনো কোথাও যায়নি রে। ভয়গুলো সব একই আছে, এখানেই আছে। আমাকে এইসব কথা শোনাচ্ছিস কেন? হ্যাঁ, রূপকথা শুনিয়ে ভয় দেখাতে এসেছিস? কাল মাথার ডাক্তারের কাছে যাচ্ছি, তুইও চল। মাথা আমার একারই খারাপ নয়, বুঝতে পারছি। আজ আমি উঠি রে, শরীরটা তেমন জুতের লাগছে না। তুই সাবধানে থাক শুনু, তোকে জানিয়ে গেলাম ভুলাই ঢুকছে শহরের পাড়ায় পাড়ায়। আমরা নেহাত টের পেয়েছি, না হলে বেশিরভাগ লোক তো বুঝে ওঠার আগেই বদলে গিয়ে নেই হয়ে যায়, ঠিক ওই ঠাম্মার গল্পের মতো। কথাগুলো বলতে বলতে বেরোতে গিয়ে চিত্ত চৌকাঠে একটা মোক্ষম হোঁচট খেল। কয়েক মুহূর্ত ডাকাডাকিতেও সাড়া দিচ্ছে না। আমি পাশে রাখা বোতল থেকে চোখ মুখে জল ছেটালাম। কেমন ঘোর লাগা চোখে খানিকক্ষণ তাকিয়ে থেকে সে বেরিয়ে গেল। দরজা বন্ধ করতে গিয়েও আমি পিছু ডাকি, চিত্ত শোন, লোকটার শেষে কি হয়েছিল রে? কোন লোকটা? ঠাম্মার গল্পের লোকটা। ভুলাইয়ের খপ্পর থেকে বাঁচল কি করে? নাকি বাঁচেনি?
কি হাবিজাবি বকছিস? ঠাম্মার গল্প মানে? কার ঠাম্মা? আমার ঠাম্মা আমার জন্মের বহু আগেই মারা গেছেন, তার গল্প তুই শুনলি কি করে? তোর বইটা আমি ফেরত দিয়ে গেলাম, পরে আবার বলিস না যেন ঝেপে দিয়েছি। তো স্মরণ শক্তির যা অবস্থা দেখছি। দড়াম করে দরজা বন্ধ করে নিজের হাতের দিকে তাকালাম। একটা বই ধরা, অন্য জগৎ। এখান থেকে বারান্দার শতরঞ্জিটার একটা কোণা দেখা যাচ্ছে, দুটো কাপ রাখা স্টিলের থালাটাও। কি আসল, কি বা নকল? ঘুরে তাকানোর সময় চিত্তর এক কানে যে হীরের দুলটা চকচকিয়ে উঠতে দেখলাম, কিছুক্ষণ আগেও যে ওটা ছিল না তা তো মিথ্যে নয়। তবে অ্যালার্মের ঝনঝন শব্দে ঘোর কেটে গেল। আজকাল সময়ের হিসাব থাকে না বলে ডক্টর পাকড়াশি এই নিদান দিয়েছেন। টুপুনের জন্মদিনের নেমন্তন্ন, সবাই সব কিছু বদলে গেলেও আমার এই ছোট্ট ভাগ্নিটাকে আমি বড় ভালোবাসি, যেতেই হবে। কিন্তু অ্যালার্ম তো দিয়েছিলাম সন্ধে 6টায়, এই ভর দুপুরে বাজল কি করে? বাইরের বারান্দায় উপচে পড়া কটকটে রোদ চলকে আসছে ঘরে। পুরনো দিনের উঁচু ছাদওয়ালা বাড়ি, জায়গায় জায়গায় দিন দুপুরেও চাপ ধরা অন্ধকার লেগে থাকে। অ্যালার্মের কাঁটাটা 3 আর 4-এর মাঝখানে আটকানো। এখন ঘড়িতে 3:30 বাজে। 3:30-এর সময় আমার কি কাজ করার কথা ছিল? আকাশ পাতাল ভাবছি, হঠাৎ একটা ভেজা চ্যাপ চ্যাপ আওয়াজ। শব্দটা আমার পাশের ঘর থেকে আসছে, ঠিক যেন কেউ জিভের টাকরায় চকাম চকাম আওয়াজ তুলে আয়েশ করে কিছু খাচ্ছে। খাওয়ার ফাঁকে ফাঁকে গোঁ গোঁ করে শব্দ হচ্ছে গলার ভিতর। বুকের ভেতর হৃৎপিণ্ডটা দড়াম দড়াম করে আছাড় খাচ্ছে। আগুন যেমন ডানা ওঠা পিঁপড়েকে টেনে নিয়ে যায়। আওয়াজ লক্ষ্য করে চুম্বকের টানে সে ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। বিনয়দা। কিন্তু এই বিনয়দাকে চেনার উপায় নেই। কেউ যেন বিনয়দার মাথা আর পা দুটো ধরে নরম কাদার তালের মতো টেনে দিয়েছে। মেঝে উবু হয়ে বসে উঁচু সিলিংয়ে ঠেকছে মাথাটা। ধরের সব অংশ সমানভাবে বাড়েনি, বিসদৃশভাবে লম্বা গোড়ালি থেকে কোমর পর্যন্ত অংশটা বিরাট দয়ের আকৃতির। বসে থাকা অবস্থাতেও ভাঁজ করা হাঁটু দুটো মাটি থেকে অন্তত 8 ফুট ওপরে। আবার গলা থেকে মাথাটা টেনে লম্বা করায় চোখ, নাক, মুখ সব লেপে পুঁছে একাকার হয়ে গেছে। মানুষের মাথা বলে এখন চেনাই যায় না ওটাকে। কুমিরের মতো ছুঁচলো চোয়াল। ঘরের মেঝেতে থই থই করছে কুচকুচে তরল। এখানে ওখানে ভেসে আছে খুদে খুদে দৈনন্দিন জিনিস, চশমা, চুলের ক্লিপ, খেলনা, রেলগাড়ি। বিনয়দা ওই তো ওটা তুলে খাচ্ছে। ওই থকথকে কালিটা আঙুলের ফাঁক বেয়ে গড়িয়ে নামছে কালো। শক্ত কিছু একটা মুখে পুড়ে কুড়মুড় শব্দ হচ্ছে ওই হাঁ চোয়ালটা থেকে। খেতে খেতেই ওটা ঘুরে তাকালো, তারপর বিদ্যুৎ বেগে হাতে ভর দিয়ে ছুটে এলো আমার দিকে। প্রাণপণে পিছিয়ে আসতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলাম। চোখ আপনি বুঝে এসেছিল, একটা আর্তচিৎকার বেরিয়ে এসেছে গলা থেকে। চোখ পুরোপুরি বোঝার আগেই দেখতে পেলাম জিনিসটা চৌকাঠের কাছে এসেই হাওয়ায় মিলিয়ে গেল। হাঁপড়ের মতো দম ফেলতে ফেলতে দেখি ঘরটা একদম পরিষ্কার, মেঝেতে কোথাও কালির চিহ্ন মাত্র নেই। হুড়হুড় করে
কল খুলে বালতি বালতি জল মাথায় ঢালার পর ভালো করে নিঃশ্বাস নিতে পারলাম। হাঁপাচ্ছিলাম। এটাই কি তবে অবশেষে সেই নেই ঠাম্মার গল্পের লোকটার মতো সত্য দর্শন? এরপর গল্পের পরের অংশটা কিছুতেই মনে পড়ছে না কেন। আচ্ছা, এক্ষুনি যাকে দেখলাম সেই বিনয়দার কি গোঁপ ছিল? বাইরের ঘরে মোবাইল ফোনটা বাজছে। এই কদিন এইসবের চক্করে আমার যে একটা ফোন আছে সেটাই ভুলতে বসেছিলাম। বাথরুম থেকে বেরিয়ে ভয়ে ভয়ে ফোন তুললাম। আননোন নাম্বার। কিরে, এলি না? শরীর খারাপ নাকি? কি অমিতাদির নাম্বারটা সেভ করিনি কেন? না, এই তো বেরোচ্ছি। খুব দেরি হয়ে গেল নাকি? গলাটা যথাসাধ্য স্বাভাবিক রাখার চেষ্টা করি। সাবধানের মান নেই। আমি ঠিক কতটা জানি সেটা কাউকে জানতে দেওয়া বিপজ্জনক। আর বেরোবি কি রে? সবাই তো বাড়ি চলে গেছে। রাত 11টা বাজে। ওইদিকে টুপুর ঘুমিয়ে কাদা। দরজা খোল, তোর জন্য খাবার এনেছি। খোকা, দরজা খোল, তোর জন্য খাবার এনেছি। দরজা খোল। লোকটা ভয়ে ভয়ে দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখে তার বুড়ি মা এক থালা ভাত বেড়ে এনেছে। কই, একটু আগে দেখা জ্বলন্ত কয়লা চিবিয়ে খাওয়া পেতনিটার মতো লাগছে না তো। লোকটা ভাবে আগে নিশ্চয়ই সে অন্ধকারে ভুল দেখেছে। যাত্রার ধকলে চোখে ধাঁধা লেগেছে। খুব খিদে পেয়েছিল লোকটার। তাড়াতাড়ি দরজার শেকল নামিয়ে মায়ের হাত থেকে ভাতের থালাখানা নিয়ে সে খেতে বসে যায়। মাটির নিকোনো মেঝেতে কলাই করা কানা উঁচু থালা থেকে গড়াস গড়াস ভাত হাপুস হুপুস করে খাচ্ছে। পাশে তেলের কপি আগলে বসে আছে তার মা। আধো আলোয় খেতে খেতে লোকটা খেয়ালও করে না যে পাতের ভাতগুলোর রং বদলে কেমন যেন কালচে মেরে যাচ্ছে। ঝোলটার স্বাদও কেমন বদলে বিস্বাদ হয়ে যাচ্ছে। হবে না, ওগুলো তো আর আসল খাবার নয়, সব নকল, সব নকল। কিন্তু লোকটা কিচ্ছুটি টের পায় না। পাবে কি করে? গায়ে ভুলাই ঢুকেছে যে। ভুলাইয়ের নকল খাবার পেটে গিয়ে ভুলাই ঢুকে পড়েছে তার ভেতরেও। খেতে খেতে হঠাৎ তার মনে হয় কুপিটার জোর কেমন যেন কমিয়ে আসছে, দপদপ করছে। মুখ তুলেই দেখে তার বুড়ি মা কেমন শিকারী বিড়ালের মতো 4 হাত পায়ে ভর দিয়ে বসে আছে। মুখে আলতো হাসি। আর তার পেছনে অন্ধকারে একইভাবে সারি দিয়ে আলোর থেকে ধীরে ধীরে অন্ধকারে মিশে বসে আছে তার ছেলে, বউ, বাপ, দাদা, বৌদি, বুড়ি পিসি, আদরের ছোট ভাই। সবাই তার দিকে চেয়ে হাসছে। কপিটা তপ তপ করতে করতে নিভে যাবার আগে লোকটা দেখতে পায় তাদের সবার দাঁতগুলো কেমন যেন এবড়ো খেবড়ো, বড় বড়। ঠাম্মার আরো কোল ঘেঁষে এসে প্রশ্ন করি, তারপর তারপর কি হয় ঠাম্মা? শুনো, এই শুনো, কিরে দরজা খোল, শুনো। আরে আশ্চর্য ছেলে তো, এরই মধ্যে ঘুমিয়ে পড়লি নাকি? পুরনো কাঠের দরজায় দুম দুম করে ধাক্কা পড়ছে, সঙ্গে অমিতাদির কণ্ঠস্বর। আমার দরজায় আই হোল লাগানো হয়নি।
হলেও নতুন কী বা দেখতাম। সবার আসল চেহারা তো আমি জেনেই গিয়েছি। এখন আমার ভবিতব্য যে কি সেটাই দেখার। বিপদ দোরগোড়া এলে বোধহয় আপনি একটা মরিয়া ভাব চলে আসে। ঠাকুরদার আমলের দরজাটাকে আর কষ্ট দিলাম না। হুড়কো খুলে বাইরে এলাম। দরজার বাইরের টিমটিমে হলদে বাল্বটা জলে সারা রাত। দেখি চীনামাটির প্লেট হাতে দাঁড়িয়ে অমিতাদি, আর একটা প্লেট দিয়ে ঢাকা দেওয়া, আর অমিতাদির পেছনে ওগুলো খাড়া। পেছনে শাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে বিনয়দা, সমু, সামনের ফ্ল্যাটের কাজরি বৌদি, প্যাঙা, চিত্ত, পাড়ার চেনা অচেনা অন্তত 15 জন মানুষ। একদম শেষের জনের জন্য তো আলো পর্যন্ত পৌঁছাচ্ছে না। রাস্তার স্ট্রিট লাইটগুলো জ্বলছে না কেন আজ? কি রে, কোথায় ছিলি এতক্ষণ? ও মা, হাঁ করে দাঁড়িয়ে রইলি যে বড়। তুই এলি না দেখে ভাবলাম শরীর টরীর খারাপ হলো কিনা। একা থাকিস, এত রাতে সবাই বলল চলো তো একবার খোঁজ নিয়ে আসি, আর এখন ছেলের মুখখানা দেখো, যেন ভূত দেখছে। অন্যরা কেউ কথা বলল না। এতগুলো মানুষ থম মেরে কেমন একভাবে দুপাশে হাত ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। শীর্ণ হয়ে আসা মরা হলদে আলোয় মনে হচ্ছে মানুষগুলো অল্প অল্প দুলছে, একইভাবে তালে তালে, ধীর লয়ে। আমার হঠাৎ মনে হলো টুপুন তো ঘুমাচ্ছে, তবে ওর কাছে কে রয়েছে? একটু জ্বর জ্বর এসেছিল, তো থ্যাংক ইউ অমিতাদি, আমি খেয়ে নেব। হাত বাড়িয়ে প্লেটটা নিতেও সাহস হচ্ছিল না। সে কি জ্বর এসছে? কই দেখি। বিনয়দা কথাটা বলে এগিয়ে আসতেই দুপা পিছিয়ে গেলাম। সেও আর এগোলো না। থাক অমিতা, ওকে রেস্ট নিতে দাও, ও ঠিক খেয়ে নেবে। চলো তোমরা চলো সবাই। গোটা ভিড়টা একসঙ্গে পেছনে ফিরল। তখনও দরজার পাল্লার আড়ালে দাঁড়িয়ে আছি আমি। বেরোতে সাহস হচ্ছে না। অমিতাদি প্লেটটা মাটিতে নামিয়ে রেখে বলল, শোন, খেয়ে নিস কিন্তু, আর এই বাটিতে কেক আছে। 20টা মানুষ চুপচাপ একসাথে পরপর পা ফেলে সিঁড়ি বেয়ে রাস্তায় নেমে যাচ্ছে। শোনো, মনে করে খেয়ে নিবি কিন্তু তাড়াতাড়ি। সঙ্গে সঙ্গে সব কটা মাথা এদিকে ফিরল। আমি প্লেটগুলো তুলে নিয়ে কোনো মতে পিছিয়ে পিছিয়ে দরজা বন্ধ করে দিলাম। বাইরে সারিবদ্ধ পায়ের শব্দ ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। অথচ একা ঘরে বসেও আমি মোটেই নিরাপদ বোধ করছি না। আজকের দিনটা কেটে গেল, তারপর কি হবে? আমার কি এই পাড়া ছেড়ে চলে যাওয়া উচিত? কোথায় যাব? এরা যেতে দেবে? খুব খিদে পেয়েছিল। এদিকে রাত্রে নেমন্তন্ন ছিল বলে বাড়িতেও কিছু রাঁধিনি, কিন্তু ওই খাবার খেতে সাহস হচ্ছিল না। প্লেটের ঢাকনা তুলে দেখলাম হলদে পোলাও, লালচে কমলা গড়গড়ে কষা মাংস, লাল টুকটুকে চাটনি, বাটিতে ধবধবে নরম তুলতুলে ক্রিম মাখানো কেক। টেবিলে খাবারগুলো রেখে সারা রাত নজর রাখবো ভেবে নিলাম। হিসাব মতো এগুলোর রং বদলে কালচে হয়ে আসা উচিত, তা নাহলে ধরে নেব সবই আমার মনের ভুল। একটা হেস্তনেস্ত দরকার, এভাবে কি বাঁচা যায়? পরদিন রোববার, অফিস নেই। রাত জাগতে একটা বই নিয়ে বসেছি, অন্য জগৎ। আশ্চর্য বই। পড়তে পড়তে ঘেমে উঠলাম। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া যত রাজ্যের ভূতের গল্প। এক বৃদ্ধা তাঁর নাতি নাতনিদের শোনাচ্ছেন।
কি মনে হতে সূচিপত্রটা দেখতেই ভুলাই পৃষ্ঠা 17। কাঁপা কাঁপা হাতে 17 পাতাটা খুলতে ঝপ করে আলো চলে গেল। এই এক নতুন উপদ্রব হয়েছে। গরম পড়েছে কি পড়েনি, নিয়ম করে কদিন বাদে বাদেই রাতের দিকটায় লোডশেডিং হবেই। হাতের কাছে টিভির পাশে মোমবাতিটা রাখা, অথচ আজ খুঁজেই পেলাম না। শেষে রান্নাঘরের তাক থেকে ক্ষয়ে আসা ছোট্ট মোমটা ধরিয়ে টেবিলের দিকে আসতেই যা দেখলাম, বুক কেঁপে উঠল। টেবিলে রাখা ধবধবে সাদা চীনামাটির প্লেটের ওপর এক রাশ কালচে ভাত। বাসন্তী পোলাওটা যেন কেউ এইটুকু সময়েই অলক্ষ্যে ওটার ওপর কালো কালি ঢেলে দিয়ে গেছে। মাংসের ঝোলে ঝালে মাখা থাকলে হয়তো কিছুই বোঝা যেত না। আলোটা কাছে এনে খুঁটিয়ে দেখছিলাম। মোমবাতির তীরে হলুদ আলোয় চোখে ধাঁধা লেগে যাচ্ছে। সত্যি রং বদলাচ্ছে নাকি আলো ছায়ার কারসাজি? তখনই ভক করে গন্ধটা নাকে এসে লাগলো। খাবারগুলো থেকে একটা ভ্যাপসা আঁশটে গন্ধ ছড়াচ্ছে, কাঁচা রক্তের আঁশটে গন্ধ। গা গুলিয়ে উঠেছিল। অন্ধকারেই বাথরুমে গিয়ে ওয়াক তুললাম। এই সেই খাবার? ডক্টর পাকরাশি সামনে টেবিলে রাখা পলিথিনের প্যাকেটগুলো আলতো হাতে খুলে একবার শোঁকার চেষ্টা করলেন। পচে গেছে সুনির্মাণ। গরম পড়ছে তো, সকালে রান্না খাবার সারাদিন সারা রাত বাইরে পড়ে থাকলে পচা গন্ধ তো বেরোবেই। আর কম দামি ফুড কালার মেশানো থাকলে ডিসকালার্ড হয়ে যেতেই পারে, তাই না? কই না তো, ফুড কালার মাত্র এক রাতে এরকম কালচে মেরে যায় নাকি? সুনির্মাণ বিভ্রান্ত চোখ দুটো বড় বড় করে। এ ওর একটা মুদ্রা দোষ। রক্তের আঁশটে পচা গন্ধ পাচ্ছেন না? মাত্র এক রাত্রে? ডক্টর আলগোছে একবার ওর দিকে তাকিয়ে চট করে দৃষ্টি সরিয়ে নিলেন। তোমার লেখা এখন বেশ প্রাঞ্জল সুনির্মাণ। ডায়েরি লেখার অভ্যেসটা বেশ উপকারে লাগছে যা দেখছি। একটাই মূল রহস্য এখনো, বুঝলে? এই বেশ কিছু সময়ের গণ্ডগোল। সন্ধে 6টা ভেবে 3:30 অ্যালার্ম সেট করা, দুপুর 4টে স্নানে ঢুকে রাত 11:30টায় বেরোনো। তুমি 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 শিওর এই খাবারটা গতকালের? উত্তেজিত হয়েও না, ভেবে বলো। দাঁড়ান মশাই, দাঁড়ান। উত্তেজিত হব না মানে কি? সুনির্মাণ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। পাগল ঠাউরেছেন নাকি আমায়? নাকি পাগল বানাতে চাইছেন? দিল্লি ইউনিভার্সিটি থেকে ম্যাথে গোল্ড মেডেলিস্ট আমি। কলকাতার নাম করা কোম্পানির লজিস্টিক্সে আছি এত বছর। আমি কি জেগে জেগে স্বপ্ন দেখছি বলতে চাইছেন? সময়ের হেরফের একমাত্র সমস্যা হলে এই বদলে যাওয়া মানুষ, ঘটনা, এগুলো কি আমার কল্পনা? হ্যাঁ, নাকি আমি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছি আপনাকে? আমাকে সার্টিফাইড পাগল প্রতিপন্ন করতে চাইছেন নাকি? অনেকগুলো প্রশ্ন সুনির্মাণ। বসে পড়ো, উত্তেজিত হয়েও না। আই এম ইন ইউর টিম। তুমি আমায় অবিশ্বাস করছো, সন্দেহ করছো তো? 100 বার করবে, করারই কথা। ওটাই তোমার অসুখ। মনে করার চেষ্টা করো, ওই অসুখ সারাতেই তুমি প্রথম আমার কাছে এসেছিলে। সময়ের গোলমালটা একমাত্র সমস্যা নয়, একমাত্র রহস্য বলেছি সুনির্বাণ। কারণ বাকি সমস্যার কথা তো আমাদের জানা। আমার কাছে তুমি প্রথম কবে এলে মনে আছে? আরে
জানি তোমার মনে আছে, তুমি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আমি বুড়ো মানুষ, একটু মনে করিয়ে দাও। আমি 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 ভুলে যেতে পারি তো, সেই জন্যই বলছি আর কি। ডক্টর, আমি শিশু নই, নির্বোধ তো নই। আপনার সামনে স্ক্রিনেই আমার মেডিকেল হিস্ট্রি খোলা আছে। সত্যি বলতে আপনি সেই সময় না থাকলে মায়ের... আস্তে আস্তে আস্তে, ইজি মাই ল্যাড। আমরা তো এই নিয়ে অনেক কথা বলেছি। ঘটনাটা একটা ইভেন্ট, ওতে তোমার কিছুই করার ছিল না। তুমি তুমি কলিগদের সঙ্গে অযোধ্যা পাহাড়ে ঘুরতে গিয়েছিলে। ট্রিপের মাঝে আমরা কজনই বা বাড়িতে 3-4 বার করে ফোন করি। তুমিও একদিনও করনি, মায়ের ফোন ধরনি, মাত্র একদিন। এটা স্বাভাবিক ঘটনা, আমরা যে কেউ করেই থাকি, কারণ আমরা তো বর্তমানে এই মুহূর্তে বাস করি। আমাদের সবার জীবনই একটা পলকা সুতোয় ঝুলছে, সেটা প্রতিক্ষণ ভাবতে ভাবতে আমরা বাঁচি না। মায়ের অ্যাক্সিডেন্টটা তোমার পক্ষে আশঙ্কা করা সম্ভব ছিল না, তুমি নিজেই বলেছিলে। উনি আগে বহুবার এরকম কয়েকদিন একা থেকেছেন। বাথরুমে পা পিছলে পড়ে যাওয়াটা একটা অ্যাক্সিডেন্ট, তোমার পক্ষে কিছুই আগে থেকে জানা সম্ভব ছিল না সুনির্বাণ। কিন্তু ডক্টর, আমি যদি মালতীদিকে ওই কদিন আসতে বারণ না করে যেতাম, তাহলে মাকে এসে দেখতে পেত, বলুন, হসপিটালে নিয়ে যেত। মা অত সকালে উঠতে পারে না বলেই তো বলেছিলাম। একা একা তিলে তিলে অত যন্ত্রণায়... স্টপ সুনির্বাণ, ডোন্ট রিলিভ ইট। ওই মুহূর্তটা বারবার ভেবে নিজেকে শাস্তি দেবে না, কথা ছিল না আমাদের? মনে রেখো ঘটনাটা সন্ধে রাতে হয়েছিল। মালতীদি পরের দিন ভোরবেলায় আসলেও ইট উড হ্যাভ বিন টু লেট। আগের দিনের ওই 8 ঘন্টার স্মৃতি তুমি কিছুতেই মনে আনবে না। মা 8 ঘন্টার বেশি কষ্ট পাননি। ওই 8 ঘন্টার আগেও মায়ের কোনো কষ্ট ছিল না, পরেও নয়। এটুকুই মনে রাখার কথা, তাই না? আমি যদি একদিন আগে ফিরতাম, যদি সবার কথা শুনে ট্রিপটা এক্সটেন্ড না করতাম। কেন করবে না? তোমার তো ভবিষ্যৎ দেখতে পাওয়ার কথা নয় মাই ডিয়ার ল্যাড। এই পুরো ঘটনায় তোমার করার কিছুই ছিল না। তুমি যখন রাতে ঘুমোতে গেছো, পরের দিন স্টেশন থেকে গাড়ি চেপে বাড়ি ফিরছো, তখন মা তো আর কষ্ট পাচ্ছিলেন না, তাই না? তখন ওটা জাস্ট একটা জড় পদার্থ, মা আর নেই ওতে। মা তখন শান্তিতে অন্য কোথাও চলে গিয়েছেন। তুমি বাড়ি ফিরে ওই দৃশ্য দেখে শক পেলে, এটাও খুব স্বাভাবিক। হ্যাঁ, খুব স্বাভাবিক। পড়ে মাথায় আঘাত পেলে, সেটাও একটা দুর্ঘটনা। তোমার বন্ধুরা সাথে ছিল বলে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেল। তুমি প্রায় 2 মাস 2 মাস কোমায় আচ্ছন্ন হয়ে পড়েছিলে। তারপর সেরে উঠলে। সেটা না হলে কি আরো ভালো হতো? তোমার মা নিজের ওই 8 ঘন্টার কষ্টের থেকে বেশি কষ্ট পেতেন না? কষ্ট তো পেয়েছেই ডক্টর, তারপর তো আর নেই। নাই যদি থাকেন, আর তুমি অতীতের কথা ভেবে যন্ত্রণা পাচ্ছ কেন? হ্যাঁ, আর যদি থাকেন তাহলে তো আছেনই, তোমার মধ্যে আছেন, তোমার স্মৃতিতে আছেন, হয়তো অন্য কোনো রূপেও আছেন। মানুষ এখনো মৃত্যু পরবর্তী অবস্থা সম্পর্কে কতটুকু জানে? অতীত স্মৃতি তো সেই অর্থে আনরিয়াল, বিশেষ করে যেই অতীত ঘটনাকে তুমি চাক্ষুষ করনি, কিন্তু মাথায় চোট পাওয়ার পরের কমপ্লিকেশনসগুলো তো একদম বাস্তব। এই কথা আমরা বহুবার ডিসকাস করেছি না সুনির্বাণ? কিন্তু আপনি যা বলছেন তা তো ঠিক নয় ডক্টর। আমি কিন্তু পুরোপুরি সুস্থ, স্বাভাবিক এখন। না হলে আমার অফিস কি আমাকে ফেরত নিত? একা থাকি, নিজের কাজ নিজে করি। একজন অসুস্থ মানুষকে এইসব একা হাতে করতে পারে? ক্যাপগ্রাস সিনড্রোম,
ক্যাপগ্রাস ডিলিউশনও বলে। তুমি তুমি পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলে। ওই মস্তিষ্কের যে অংশ দিয়ে আমরা মানুষের মুখ চিনতে পারি সেইখানে আঘাতটা লেগেছিল। কোমা থেকে বেরোনোর পরে প্রথমে তুমি আপাত মস্তক সুস্থ মানুষের মতোই ব্যবহার করছিলে, সেটা ঠিকই, কিন্তু অনেক চেনা মানুষকে নিয়েই তোমার কিছু কমন বক্তব্য শুরু হলো, তাই তো? হ্যাঁ, হলো। ভাবতাম চেনা মানুষগুলোকে কেউ প্রায় একই রকম দেখতে অন্য কাউকে দিয়ে রিপ্লেস করে দিচ্ছে। প্রায় এক চেহারা, এক ভাবভঙ্গি, কিন্তু সবেতেই অল্প একটু আলাদা। ইম্পোস্টার সিনড্রোম, এসব কথা তো আগেই বলেছেন আমায়। সে তো প্রায় 1 বছর আগেকার কথা ডক্টর বাকরাশি। আপনি তখন বন্ধুর মতো বুঝিয়ে পাশে থেকে আমার ভুল ভাঙিয়েছিলেন, কিন্তু এখনকার ঘটনাগুলো একদম আলাদা। তুমি বিজ্ঞানের কৃতি ছাত্র সুনির্বাণ। এটা যে শুধুমাত্র কিছু তাৎক্ষণিক ভুল নয়, একটা অসুখ, তা তো আমরা জানি, তাই না? ইটস আ ডিজিজ, an uncurable disease. It can be treated, but not cured. এত সব খোলাখুলি তোমার সঙ্গে আগেও আলোচনা করেছি। তুমি ট্রিটমেন্টে দারুণ রেসপন্ড করেছিলে বলে। হ্যাঁ, কিন্তু এখন হয়তো কোনো কারণে তুমি আবার ট্রিগার্ড হয়েছ। মনের অবচেতনে কোথাও কোথাও নাড়া খেয়ে ডিলিউশনগুলো আবার ফিরে এসেছে। এতে ভয় পাওয়ার কিছুই নেই, খুবই স্বাভাবিক। এটা হতেই পারে। 1 মিনিট ডক্টর বাকরাশি, প্লিজ একটু বিশ্বাস করে আমার কথাগুলো শুনুন। আমি এই কয়েকদিনে যা যা দেখেছি তা আগের মতো নয়, একদমই নয়। শুধু মুখ বা আচরণ নয়, মানুষগুলোকে নিয়ে অতীত বদলে যাচ্ছে। কিছু ক্ষেত্রে শুধু নাম আর পরিচয়টুকু ছাড়া আসল মানুষগুলোর সঙ্গে এই নকল মানুষগুলোর চেহারার কোনো মিলই নেই। এটাকে কি করে আপনি আগের মতো? আগের বার ঠিক কি রকম হয়েছিল সেটা তুমি নিঃসন্দেহে জানো তো সুনির্বাণ। তুমি অসুস্থ ছিলে। তোমার অসুস্থ মস্তিষ্ক তোমায় যা দেখাচ্ছিল, যা বোঝাচ্ছিল, তুমি তাকেই রিয়ালিটি বলে ভাবছিলে। সত্যি কাকে কিরকম দেখেছিলে তোমার পক্ষে সেটা নিশ্চিতভাবে জানা কি সত্যি সম্ভব? নিজের স্মৃতিকে ঠিক কতটুকু ভরসা করতে পারো তুমি? হতেই পারে সত্যি এই এতদিনে তুমি সেরে উঠেছ, আশপাশের মানুষগুলোকে তাদের প্রকৃত চেহারায় এখন দেখতে পাচ্ছ। এইগুলোই আসল মানুষ, যাদের এতদিন আসল ভাবছিলে সেই সমস্ত চেহারা তোমার কল্পনা। এই মুখগুলোই কি ছিল বাস্তবে? হ্যাঁ, তোমার ডায়েরির হিসেবে কিন্তু সব প্রমাণ তাই বলছে। যাকে মিথ্যে ভাবছ সেটাই সত্যি। ফর এক্সাম্পল, ওই বইটা যেটা তোমার বন্ধু ফেরত দিতে এসেছিল তোমার হাতেই ধরা ছিল, তাই তো? এনেছো দেখলাম ওটাও। তা কি নাম ছিল বলো তো বইটার? অন্য জগৎ। আমার স্মৃতিশক্তি ঠিকই আছে ডক্টর বাকরাশি, যদিও আপনার বিশ্বাস না করাটাও খুব স্বাভাবিক, জানি। আমার মতো আরো অন্তত 2 জন মানুষ নিজেরাই বদলে যাওয়ার কথা বলেছিল আমাকে। মানে তারাও ব্যাপারটা লক্ষ্য করেছে, এই পাড়া শুদ্ধ মানুষের নকল হয়ে যাওয়ার ব্যাপারটা। কিন্তু প্রমাণ করব কি করে? যদি একটা ভিডিও করে রাখতে পারতাম। অন্য জগৎ। ডক্টর টেবিলে রাখা পলিথিন থেকে একটা বই বের করে সেটা তুলে ধরলেন। এইটার কথাই বলছিলে তো? চেনা রঙে চেনা মলাটে জলজল করছে বড় লাল হরফে আরেক ভুবন। লেখকের নামটা দেখেছিলে? সুনির্বাণ কখন যেন উঠে দাঁড়িয়েছে, পায়ে পায়ে এগিয়ে বইটাকে ছুঁল। তার হাত কাঁপছে। লেখকের নামটা আগে কি ছিল? কর্মজীবনের ব্যস্ততার ফাঁকে আমার লেখা একমাত্র বই। কয়েক কপি চেম্বারে এদিক সেদিক পড়েই থাকে। তুমি প্রথম দিন এসেই তুলে নিয়েছিলে। এত একাগ্র হয়ে পড়ছো দেখে বাড়ি নিয়ে যেতে বলেছিলাম। দেখো ভেতরে আমার সইও আছে তোমার নাম করে। তুমি সেদিন ভুল করে ফেলে রেখে গেলেও পরের দিন ঠিক চেয়ে নিয়ে গিয়েছিলে। মনে পড়ছে সুনির্বাণ তোমার? এটা মনে পড়ছে তো?
আপনি কি প্রমাণ করতে চাইছেন? বইটা আমি জন্মেও দেখিনি গতকালের আগে। সুনির্মাণের গলার স্বর উত্তেজনায় রাগে কাঁপছে, ফেটে পড়বে যে কোনো মুহূর্তে। ডক্টর একইভাবে দাঁড়িয়ে রয়েছেন বইটা হাতে নিয়ে। কপালে একটু চিন্তার আভাস থাকলেও গলার স্বরে তার কোনো ছাপ নেই। তুমি পড়ে ফেলেছিলে একদিনেই, পরের বার সেশনে এসে বলেছিলে যে বইটা তোমার একাকিত্ব ভোলাতে ভীষণ হেল্প করছে। গল্পের বৃদ্ধার মধ্যে যেন তুমি তোমার কখনো না দেখা ঠাকুমাকে খুঁজে পেয়েছ। সামনে বসা একপাল কচি কাঁচার মধ্যে নিজের শৈশবের সেই বন্ধুরা, যাদের সঙ্গে এক পাড়ায় থেকেও বছরের পর বছর দেখা হয় না, কথা হয় না। বলেছিলে একটা গল্প তোমার তখনকার অবস্থার সঙ্গে কি হাস্যকরভাবে মিলে যায়। ভুলাই। ওই গল্পের পাতাটা তো ছেঁড়া দেখছি। জিজ্ঞাসু দৃষ্টিতে তিনি তাকিয়ে রয়েছেন ছেলেটির দিকে। ছেলেটির মুখে এখন গনগনে আগুন। আপনি আগাগোড়া মিথ্যে কথা বলে চলেছেন ডক্টর বাকরাশি। আপনি যা যা বলছেন এখন তার কোনোটাই কখনো আমাকে বলেননি। হ্যাঁ, আমার দিদা ঠাকুমা দুজনেই আমার জন্মের আগে মারা গেছেন, কিন্তু আমি পাড়ায় যথেষ্ট মিশতাম মা যাওয়ার আগে। ছেলেবেলার বন্ধুরা আমার সেরে ওঠার সময় যথেষ্ট সাহায্য করেছিল। একাকিত্বের প্রশ্নই ওঠে না। আপনি হয়তো ভাবছেন এইসব শুনে আমি রাগ করব, চিৎকার চেঁচামেচি করব, সিন ক্রিয়েট করব একটা, আর আপনি আমাকে টুক করে পাগল দেখিয়ে কোনো মেন্টাল অ্যাসাইলামে ঢুকিয়ে দেবেন। হয়তো এসব করে কমিশন পান, কিন্তু আমি কিচ্ছু করব না। একজন সুস্থ মানুষকে মিথ্যে গল্প সাজিয়ে ধাঁধা লাগিয়ে পাগল সাব্যস্ত করাটা অতটাও সোজা নয়। আর এই বইটা, এটা আপনার লেখা হলো কি করে? মলাটে নাম তো আছে। আমার নাম মনে করতে পারো সুনির্মাণ? আমার 1 বছর ধরে পেশেন্ট তুমি। তাছাড়াও অ্যাপয়েন্টমেন্টটা করার সময় নিশ্চয়ই দেখেছিলে। কি নাম বলো তো আমার? এবার ছেলেটা একটু থমকায়, সন্দেহে চোখ শুরু করে দেখছে তাকে। বলার সুযোগ না দিয়েই ডক্টর এগিয়ে টেবিলের কাঁচে বসানো নেম প্লেটটা তুলে সুনির্মাণের হাতে ধরিয়ে দেন। আমাকে প্রথম থেকেই ডক্টর পাকরাশি বলে সম্বোধন করছো দেখে আর তখনই ভুল ভাঙায়নি। এই ধরনের ছোটখাটো ভুল আগেও হতো তোমার, কিন্তু এবার দেখছি। যাকে আমি ডক্টর অলোক চাকলাদার, তোমার 1 বছরেরও বেশি সময়ের সাইকিয়াট্রিক কনসালটেন্ট। এই দেখো নেম প্লেট বইয়ের মলাটে, দেখতে পাচ্ছ? বিশ্বাস না হলে নিজের ফোনের কল লিস্ট চেক করে নাও। কি নামে সেভড নাম্বারে ফোন করে তুমি অ্যাপয়েন্টমেন্ট বুক করেছিলে, দেখে নাও সেটা। ঘোর লাগা চোখে পকেট হাতড়িয়ে ফোন বের করে ছেলেটা। আঙুল সরিয়ে সরিয়ে কি খুঁজে শেষে 2 হাতে মুখ ঢেকে বসে পড়ে। টেবিলে কাঁধ হেলিয়ে ফোঁপাচ্ছে সুনির্মাণ, একটা ভেঙে পড়া অতীত হারিয়ে ফেলা মানুষ। ডক্টর টেবিলের কাছে এসে ওর কাঁধে হাত রাখেন। ক্যাপগ্রাস সিন্ড্রোম ভীষণ ভীষণ বিরল একটা জটিলতা। লাখে হাতে গোনা কয়েকজন মানুষেরই হয়, কিন্তু তোমার অসুখটা সাধারণ গড়পড়তা ক্যাপগ্রাস ডিলিউশনের থেকে অনেক জটিল। ছেলেটা মুখ তোলে, চুল উস্কো খুস্কো, চোখ লাল। খুবই জটিল। আমার কি হবে ডক্টর? আমার মাথায় বাস্তব ওলট পালট হয়ে যাচ্ছে। আমি কি আর কখনোই নিজের আসল অতীতকে মনে করতে পারবো না? মানুষগুলোকে চিনতে পারবো না? দিনের আলোয় বিভৎস রাক্ষস খোকস দেখে বদ্ধ উন্মাদ হয়ে যাব। ওষুধ না থাকুক, অপারেট করতে পারেন না আমার উপর? টাকার ব্যবস্থা আমি যে করে হোক করে দেবো। ভয় পেও না সুনির্মাণ, ভয় পেও না। তোমাকে একটা মজার কথা বলি।
ডক্টর এবার লঘু পায়ে দূরে দেওয়ালের পাশে রাখা পাম গাছটার কাছে এসে দাঁড়িয়েছেন। এর একটা অল্টারনেটিভ ডায়াগনোসিসও আছে, শুনবে? সুনির্মাণ নির্নিমেষে চেয়ে আছে। বুকের ওঠানামায় দ্রুত শ্বাস প্রশ্বাসের আভাস। ধরে নাও তোমার স্মৃতি একদম ঠিকই আছে, নিখুঁত। তুমি এ যাবৎ যা যা বললে একদম স্পট অন, খটখটে বাস্তব। তুমি কিচ্ছুটি ভুল দেখোনি। যা যা ঘটেছে, যাদের দেখেছো, সব সত্যি। কি সেটাও তো হতেই পারে, বলো? বয়স্ক মানুষটি এক পা করে পিছোচ্ছেন। সুনির্মাণ চোখ বন্ধ করে আবার খুলল। ডক্টর তো একদম দেওয়াল ঘেঁষে দাঁড়িয়েছিলেন, তাহলে পিছোচ্ছেন কোথায়? প্রতিবার এক পা করে পিছিয়ে যাচ্ছেন ডক্টর চাকলাদার নাকি পাকরাশি? আর ঘরের দেওয়ালটা পিছিয়ে গিয়ে আরও একটু জায়গা করে দিচ্ছে তাকে। বড় হয়ে যাচ্ছে মাঝারি মাপের চেম্বারটা। হাতে ধরা সরু কাঠের নেম প্লেটটার দিকে চোখ গেল তার। দুপিঠে দুটো আলাদা নাম লেখা না? অলোক চাকলাদার আর অলোক পাকরাশি। সত্যি সে ঠিক দেখছে তো নাকি? সব সত্যি দেখেছ। ঘটনা, অতীত, যা তোমার মনে আছে ঠিক সেটাই বাস্তব। আর আমরা যা যা বলছি, বোঝাতে চাইছি, আসলে সেগুলো ডাহা, মিথ্যে, বানানো, নকল। তোমার পাড়ার চেনা মানুষগুলো বদলে যেরকম নকল মানুষ হয়ে গিয়েছে, সেরকম এই শহরে আরো অনেকগুলো শহরে আস্তে আস্তে সবার অলক্ষ্যে দ্রুত বেগে ছড়িয়ে পড়া নকল মানুষগুলোর মতো, আমার মতো। নকল ডাক্তার দাঁত ছড়িয়ে হাসছে। মানুষের কি এতগুলো দাঁত থাকে? সত্যি এই প্যাকেটের খাবারগুলোতে পচা রঙের উৎকট আষ্টে গন্ধ আছে। মানুষের নাকে ওই গন্ধ বেশিক্ষণ সহ্য করা মুশকিল। আমাদের অবশ্য অসুবিধে হয় না। কি দেখছো সুনির্মাণ? ভয় পেলে নাকি? আরে এসবই তো হাইপোথিসিস, ধরে নিতে বলেছি না? সুনির্মাণের গলা দিয়ে একটা অস্ফুট আওয়াজ বের হয়। উঠে দাঁড়ানোর শক্তিটুকু আর নেই তার। লোকটা এখন বেশ খানিকটা দূরে, কিন্তু পাল্লা দিয়ে এই ঘর থেকে বেরোনোর একটি দরজাও এখন অনেকটা দূরত্বে। আগের থেকে অনেকটা লম্বা লাগছে না লোকটাকে? মনে করো আজকের এই ব্যস্ত সময়ে তুমি নিজের আশেপাশের মানুষগুলোকে দিনের পর দিন খুঁটিয়ে দেখছো না। তাদের সঙ্গে হয়তো পথ চলতি দেখা হয় বড় জোর। 9 মাসে 6 মাসে পালা পার্বণে তাদের ভালো করে নজর করবার সুযোগ থাকে, কিন্তু সাজগোজ, সোশ্যাল মিডিয়ার ফিল্টারে তাদের গজনের আসল চেহারা দেখতে পাও। ঠিক কতটা বদলে গেছে তোমার আশেপাশের মানুষগুলো। ডাক্তারের চেহারাটা লম্বা হচ্ছে আরো। ছাদটাও যেন পলকে পলকে আরো অনেকটা উঁচু হয়ে উঠেছে। মাঝারি মাপের চেম্বারটা অধিকায় এখন। সুনির্মাণ এখন ছোট্ট পোকার মতো ভয় কুঁকড়ে বসে আছে। এক্ষুনি কি ঘটতে পারে তা আন্দাজ করার চেষ্টা করছে সে, কিন্তু তেমন কিছুই অবশ্য হলো না। ছাদ ফুঁড়ে অতিকায় কোনো হাত নেমে এসে তাকে পিষে ফেলল না। দূরে দাঁড়িয়ে থাকা জিপটিও ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল না তার উপর। শুধু উৎকট হাসিটা আরও একটু চওড়া হলো।
হাসির টানে দুগালের মাংস দুদিকে ঠেলে উঠছে যেন। তোমরা বড় একা, বড্ড এককুটে, নিজেদের বাইরে আর কাউকে চেনো না। একা থাকতে থাকতে একাকিত্বে পাগল হয়েও তার মধ্যেই কুকড়ে মুকড়ে নিজেদের আঁটিয়ে নাও। তাই ভীষণ সহজে বদলে দেওয়া যায় তোমাদের চেহারা, পরিচয়, তোমাদের অতীত। আমরা কারা বলো তো? আমরা তোমাদের ভয়। যুগ যুগান্ত ধরে তোমাদের পাশাপাশি থেকেছি, তোমাদের আনাচে কানাচে ঘুরে বেড়াই আমরা, বিভিন্ন চেহারায়, বিভিন্ন রূপে। আমাদের কত নাম দিয়েছ তোমরা, ভুলো, ভুলাই, দৃষ্টি বিভ্রম। আমরা তোমাদের চেনা পৃথিবীর আতঙ্ক সব। আলো ঝলমলে নিয়ন মাখা শহরেও আমরা লুকিয়ে থাকি আড়ালে। একলা ঘরে হঠাৎ কেউ আমাদের দেখতে পায় চোখের কোণা দিয়ে। হ্যাঁ, চেনা ঘর দিয়ে আচমকা হেঁটে যায় একটা অচেনা মানুষ। কেউ সিলিং থেকে লাইটের বদলে এক নজরে ঝুলতে দেখে কোনো নির্লিপ্ত অবয়ব। সাধারণ দৈনন্দিন দৃশ্যের মাঝে হঠাৎ বেমানান কিছু, অ্যানোম্যালি, বিচ্যুতি, ভুলাই, আজব কথা। কেউ ঠাউরও করতে পারে না বদলে যাচ্ছে তার পরিবেশ, তার পাড়া, তার শহর, গ্রাম। আমরা কোথাও হারাইনি। কেন জানো? কেন? কারণ এখন স্বীকার করা যে ভয়ানক সহজ। তোমরা প্রত্যেকেই এখন অল্প অল্প পাগল আর অনেকটা একা। তার হাত পা যেন জেলির মতো হয়ে গিয়েছে। পালাতে হবে এই চিন্তাটুকুও মাথায় আসে না তার। এই ফুটবল মাঠের মতো ফটফটে সাদা প্রান্তরটাতে একটা খোলস ছাড়ানো শামুকের মতো চেয়ার আঁকড়ে সে বসে থাকে। তার মুখে কথা জোগাচ্ছে না। সে কি অল্প পাগল নাকি অনেকটা? এসব কি সত্যিই ঘটছে নাকি তার কল্পনা? তাহলে তার একটু বেশি ভয় করছে না কেন? কেন তার বারবার মনে হচ্ছে যে যা হচ্ছে সেটা মোটেও মন্দ হচ্ছে না? সেও যদি বদলে যায়, অন্তত কোথাও তো তার নিজের বলে কারা যেন থাকবে। তার মতোই তো কিছু মানুষ, আসলই হোক বা নকল। সুনির্বাণ। অন্য মানুষটার গলার স্বরে সম্বিত ফিরে আসে তার খুব কাছে এসে দাঁড়িয়েছেন ডক্টর চাকলাদার নাকি পাকড়াশি। সুনির্বাণ ছিটকে চেয়ার ছেড়ে উঠে পড়ে। কিন্তু কই, একে তো মানুষের মতোই দেখাচ্ছে এখন। আর ঘরটাও সেই আগের মতোই ছিমছাম। সেই ছোট চেম্বারের রূপ ফিরে পেয়েছে। ডক্টর ঘুরে নিজের জায়গায় গিয়ে বসেছেন। সুনির্বাণ কয়েক পা পিছিয়ে গিয়ে পুরো দৃশ্যটা হৃদয়ঙ্গম করার চেষ্টা করে, কিন্তু না, কোথাও অস্বাভাবিকত্বের লেশমাত্র চিহ্ন নেই। তুমি ব্ল্যাক আউট করে গিয়েছিলে মাই ডিয়ার ল্যাড। ডায়েরিতেও লিখেছ। এখন দেখছি বারবার হচ্ছে। আর ইউ অল রাইট? হ্যাঁ, তুমি ঠিক আছো তো? ডক্টরের গলায় চিন্তার ছাপ স্পষ্ট। ওর ঠোঁটের কোনায় কি এক চিলতে হাসি লেগে রয়েছে নাকি সমস্তটাই আলোর কারসাজি? সে সামথিং সুনির্বাণ। আচ্ছা, তুমি যদি নিজের বাড়িতে, নিজের পাড়ায় আনসেফ ফিল করো, এমন কোনো বন্ধুর বাড়ি আছে যেখানে তোমার এক রাত কাটানো সম্ভব? আছে তেমন কোথাও কোনো জায়গা? সুনির্বাণ ভাবার চেষ্টা করে। অতনুর সঙ্গে প্রায়ই ফোনে কথা হতো আগে, যদিও সে ইউনিভার্সিটির পরে আর সেভাবে দেখা সাক্ষাৎ হয়ে ওঠেনি।
ওর বাড়িও তো বেশি দূর নয়, একটা রাত থাকতে চাইলে কি আর থাকা যায় না? এই রোগের কোনো মেডিসিন নেই তুমি জানো তো, কিন্তু এই মুহূর্তে যেই ট্রিগারটার ফলে তোমার হঠাৎ করে আবার ডিলিউশনগুলো হচ্ছে সেটা খুঁজতে হবে। তবে সবার আগে দরকার তোমার মানসিক চাপ কমানো ইমিডিয়েটলি। আর আমার ধারণা ওই বিশাল পুরনো বাড়িতে একা একা থাকতে থাকতে তোমার মধ্যে ভীষণ স্ট্রেস তৈরি হয়েছে। এক্ষুনি একটা পারিপার্শ্বিকের চেঞ্জ দরকার। তুমি অন্তত একদিনের জন্য হলে অন্য কোথাও গিয়ে ওঠো। হ্যাঁ, আমি বলছি তুমি অন্য কোথাও ওঠো। খসখস করে বিধান লিখে ডক্টর প্রেসক্রিপশনের কাগজটা বাড়িয়ে দিলেন সুনির্মাণের দিকে। তোমার চেনা পাড়া থেকে দূরে হলেই বেশি ভালো। কয়েকটা দিন চেনা পরিবেশ থেকে যথাসম্ভব দূরে থাকলেই আর এই চেনা জিনিস বদলে যাওয়ার বিভ্রান্তিটা থাকবে না। তার জন্য বরাদ্দ সময় শেষ। সুনির্মাণ সেটা বুঝে উঠে পড়েছে। গলাটা কেমন যেন শুকিয়ে আসছে তার। কি তার ভবিষ্যৎ? একদিন না হয় অতনুর বাড়ি, পরের কয়েকদিন না হয় কোনো সস্তার একটা হোটেলে, কিন্তু তারপর? আরে চিন্তা করো না মাই ব্রেভ ল্যাড, সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ। টেবিলে রাখা এক গ্লাস জল তার দিকে এগিয়ে দিয়ে মাথা নাড়লেন বৃদ্ধ ডক্টর। ক্যান্ডি খাবে? আরে লজ্জা কিসের, এগুলো আমার খুদে বন্ধুদের জন্য রাখাই থাকে, খালি মুখে জল খেতে নেই বলে না। টেবিলের একপাশ থেকে লাল নীল সবুজ ক্যান্ডি ভরা কাঁচের জার খুলে দুটো লজেন্স হাতে ধরিয়ে দিলেন তার। ক্লান্তভাবে সেগুলোকে মুখে পুরে ঢকঢক করে পুরো জলটা খেয়ে নিয়ে দরজার দিকে এগোলো সুনির্মাণ। অতনুকে একটা ফোন করতে হবে। সোশ্যাল মিডিয়ায় যা দেখেছে, ইউনিভার্সিটির পর থেকে চেহারায় অনেকটাই পরিবর্তন এসেছে তার তৎকালীন বেস্ট ফ্রেন্ডের। সে নিজেও যদিও বদলেছে অনেকটাই। যদি পৌঁছে দেখে দরজা খুলে দিচ্ছে একজন অচেনা সাহেব মুখ অতনু, ভয় ধরে গেছে তার এখন। নিজের স্মৃতি যদি এমন বিশ্বাসঘাতকতা করে তাহলে। লিফটে ওঠার আগে অতনুকে ফোন করতেই ওপারে অবশ্য তার চিরপরিচিত উচ্ছল গলা। আরে শোনো, তোর আবার এত ফর্মালিটিস কি রে ভাই? এক্ষুনি চলে আয়, এক সপ্তাহ আগে ছাড়ছি না। শুনতেই মনটা মুহূর্তে হালকা হয়ে গেছে সুনির্মাণের। নিচে নেমেই অবশ্য সে থমকে গেল। এই ক্লিনিকটা বেশ বড়। ব্যস্ত রাস্তার পাশে মেন বিল্ডিংয়ের স্লাইডিং ডোর থেকে লিফট পর্যন্ত পৌঁছাতে বড় হল ঘরের অনেকটা পেরিয়ে আসতে হয়। আসার সময়ও দেখেছে মাঝখানে রিসেপশন, কিন্তু এখন সেসব কোথায়? একটা পার্কিং স্পেসের মতো আধো অন্ধকার দমচাপা জায়গা সামনেটা। ওপরে ফ্যাটফ্যাটে সাদা আলোগুলো মর্গের ওভারহেড লাইটের ক্ষমাহীন উজ্জ্বলতায় জ্বলছে। এবার বেশ ভয় করতে শুরু করলো তার। বাইরের পৃথিবীটাকেই বেরিয়ে যদি এক ফোঁটা সে চিনতে না পারে, তাহলে কি এ কদিনেই একেবারে বদ্ধ উন্মাদ হয়ে গেল সে? খেলি রে শুনো, সেই খেলি তো। ঠুং ঠুং শব্দটা তার কানে আসছিল অনেকক্ষণ ধরে। বহু দূরে তার পাড়ায়, তার বাড়ির জানলার উল্টো দিকে পুলি পিসির ঘর থেকে মাঝে মধ্যেই রাত বিরেতে পান ছেঁচার যেমন শব্দ আসে, ঠিক তেমনি। আর এবার আসছে তার পিছন থেকে। সেই প্রথম সুনির্মাণের মাথাটা কেমন যেন টাল খেয়ে যায়। গা গুলিয়ে ওঠে তার। ঘুরে তাকাতেই ক্রমশ ঝাপসা হয়ে আসা নজরে পড়ে লিফটের পাশেই এক অন্ধকার কোণে উবু হয়ে বসে রয়েছে পুলি পিসি। তার দৃষ্টি সুনির্মাণের দিকে। মুখে এক চিলতে হাসির সঙ্গে বেয়ে নামছে পানের লাল কষ। নতুন পাড়ায় যাবি না শুনো? আমরা যে যাব বলে বসে আছি। মাথাটা দ্বিতীয়বার ঘুরে যায় সুনির্মাণের। পেটের মধ্যে কি যেন তালগোল পাকাচ্ছে তার। হাঁটু ভেঙে শক্ত সিমেন্টের চাতালে পড়ে যেতে যেতে ভুলে যাওয়া স্বপ্নের মতো মাথায় ধাক্কা দেয় কয়েকটা আবছা মন গড়া দৃশ্য। বহুদিন আগে কোনো গল্প পড়ে নাকি শুনে মাথায় গেঁথে যাওয়া কয়েকটা ছবি।
পরদিন ভোর ভোর লোকটা রওনা হয়ে যায়। বোনের বাড়ি 10 গাঁ দূরে বড় গায়ে। বছর ফিরেছে, যাতায়াত নেই, খোঁজ খবরও মেলে না। বেলাবেলি পৌঁছানোর কথা, কিন্তু লোকটা গায়ে ঢোকে সন্ধে উজাড় করে। চারিদিকে তখন আঁধার হয়ে রাত নেমেছে। সদর দরজায় ঠকঠকানি শুনে ভাইরা ভাই শিকল নামিয়ে দৌড় খোলে। লণ্ঠনের আলোয় প্রথমে চিনতে পারে না। লোকটা এক গাল হেসে হাতে ঝোলানো দড়ি দিয়ে মুখ বাঁধা হাঁড়িটা তুলে ধরে। বোনের নামে দুঃস্বপ্ন দেখে হাঁকুপাকু ছুটে এসেছে সে, এই যৎসামান্য মোয়াটা নাড়ুটা নিয়ে। তারা সবাই ভালো আছে তো? রাতে দাওয়ায় বসে গল্পে মজে দেশের ঘরের নাড়ু মুরগি খাওয়ার সময় সে বাড়ির কেউ খেয়ালও করে না খাবারগুলো একটু একটু কেমন যেন। তারপর গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে লোকটা সদর দরজা খুলে কোথায় যেন নিরুদ্দেশ হয়ে যায়। শুধু ঝোপঝাড়ের ফোঁকর দিয়ে পাশের বাড়ির ব্যথায় রাত জাগা বুড়ো মানুষটা দেখে এ বাড়ির দৌড় খুলে রাস্তায় যে বেরিয়ে এলো সে সাধারণ মানুষের তুলনায় প্রায় 3 গুণ লম্বা। একটু ঝুঁকে থাকা চেহারা, মুখের চোয়ালটা কুমিরের মতো ছুঁচলো। গায়ের রাস্তা দিয়ে হেঁটে অন্ধকারে মিলিয়ে যাওয়ার আগে জিপটি বুড়ো মানুষটার দিকে এক পলক তাকায়, তারপর দাঁত ছড়িয়ে হাসে। কিরে, 9টা বাজিয়ে ঢুকলি এখান থেকে এইখানে? এত দেরি কিসের হলো তোর? আর বলিস না, চেম্বার ফেরত একবার অফিসে ঢু মেরে আসতে হলো এই ছুটির দিনও। অতনুর প্রশ্নের উত্তরে সুনির্মাণ ঘরে ঢুকে জুতো খুলতে খুলতে চোখ শুরু করে বলে কথাটা। এটা তার মুদ্রা দোষ। সে আরও বলে, বসের পেনড্রাইভ ফেলে এসেছিল, নিয়ে যেতে বলল। তারপর রাস্তায় জ্যাম, জানিসই তো। চল, তোকে চাপ নিতে হবে না, মাটন বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে এসছি 4 জনের জন্য। কই কাকু কাকিমা কই? আরে গল্পের বই টই নিয়ে ঘুরছিস নাকি আজকাল? হ্যাঁ, খাবারের প্যাকেট থেকে অবাক চোখে বইটা বের করে আনে অতনু। অন্য জগৎ? ভূতের গল্পের বই নাকি? রেখে দে তোর কাছে, ভূতের গল্পের পোকা ছিলিস তো, দেখবি ভালো ঘুম আসবে। আচ্ছা, ওই গল্পটা দিয়ে শুরু করিস। হ্যাঁ, ভয়ঙ্কর গল্প। কোনটা রে? পাতা মুড়ে রেখেছি, দেখ। সুনির্মাণ টেবিলে খাবারগুলো বের করে রাখতে রাখতে বলে, ভুলাই। শুনছিলে মীনাক্ষী সেন শর্মার কলমে ভুলাই। আজকে গল্প পাঠে ছিল অনুভব এবং আমি রণদীপ। অন্যান্য চরিত্রে ছিল কৌশিক, অর্ণব, পূজা, রক্তিম, অনুভব, আসঞ্জন, শিপ্রা, ইন্দ্রনীল, ঋদ্ধি, তৃষা, অধ্যায় আর আমি রণদীপ। শব্দগ্রহণ এবং আবহ করেছে সায়ন, সহযোগিতা করেছে লিও। নির্দেশনায় ছিল স্মিতা এবং অনুভব, পোস্টার আর্টিস্ট আর্ট যোগী। আজকের এই গল্পটা স্পন্সর করল 221B হ্যারিসন রোড। ওই চ্যানেলটার লিঙ্ক দেওয়া রইল নিচে কমেন্ট বক্সে। চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও কিন্তু, ওকে? আর হ্যাঁ, আমাদের চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে, কারণ খুব শীঘ্রই থ্রিলারল্যান্ডে আসছে প্রেমেন্দ্র মিত্রর তৈরি কালজয়ী চরিত্র ঘনাদার গল্প। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, ভয়ে থেকো।